পুরোটা একটা থোক? জি, এটা পুরোটা একটা ছোপ। মিনিমাম আপনার 40 থেকে 50 কেজি ঘাস হয় এক একটা ঝাড়ে, এবং আপনার প্রায় 100 প্লাস এক একটা ঝাড়ে ঘাস হয়। এটা আসলে ক্যালসিয়াম যুক্ত ঘাস, এটা জেলি আকারে। আপনার এই ঘাসের ভিতরে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দেখেন কত রানোরমা, একেবারে অসাধারণ ভাই, একেবারে অসাধারণ। আমি দেখি যে অনেকে এখন ঘাস খায়, এটা কি খাওয়ার উদ্দেশ্যটা কি? না ভাই, আসলে ঘাস তো আসলে মানুষের খাবারের জন্য না, এটা হচ্ছে আপনার গবাদি পশুর জন্য। মানে কতটা নরম সেইটা বোঝানোর জন্য, বা গরু ছাগল কতটা বা গবাদি পশু কতটা স্বাচ্ছন্দ্যে খাবে, হ্যাঁ সেই জন্য একটা বীজের অ্যাড দিবে বা বিজ্ঞাপন দিবে যে বীজ, এই ঘাসের বীজ থেকে ঘাস হয়। এটা সম্পূর্ণ একটা প্রতারক চক্র, কারণ এই ঘাসের কখনোই বীজ হয় না। এই ঘাসের সম্পূর্ণ একটি কাটিং থেকে রোপণ করতে হয় বা মুথা রোপণ করতে হয়। এগুলো কাটিংই সবচেয়ে বেস্ট। 16 সালের দিকে আমি এই ঘাসটা চাষ করছি। এই জমিতে কিন্তু আমার নতুন করে রোপণ করতে হয় না। আমি আজও পর্যন্ত কিন্তু দেখেন কি সুন্দর ফলন হয়েছে, এত অসাধারণ ফলন, মানে দেখেন কোনো গ্যাপ নাই। এটা আমার বাস্তব প্রমাণ। এটা যদি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে দেয়, আমি তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব, কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর মেন খাবার, এবং এই প্রধান খাবারই যদি না থাকে তাহলে কিন্তু তার খামার অটোমেটিকলি আপনার হারিয়ে যাবে। আপনাদের 10 লাখ টাকা ইনভেস্ট করার আগে আপনাদের 1 লাখ টাকা ঘাসে ইনভেস্ট করুন, আপনাদের খামারকে টিকিয়ে রাখুন। অযথা যে ঘাস চাষ করতে পারবে না তার খামার করার কোনো দরকারই নাই, সে আপনার এই খামারে টিকতে পারবেন না। আমি গ্যারান্টিতে বলতেছি, বারবার বলতেছি, টিকতে পারবেনই না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঠ ঘাট দেশ জুড়ে ঘুরে বেড়াই পথপ্রান্তে কৃষি উদ্যোক্তাদের সাফল্যের গল্প আপনাদের জানানোর জন্য। দর্শক, আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামে। এই গ্রামে এর আগেও এসেছিলাম, প্রায় কয়েক বছর যাবৎ এই মানিকগঞ্জে আসা যাওয়া বেশ ভালোই হচ্ছে। তো এখানে এসে উচ্চ ফলনশীল এই ধরনের কিছু ঘাস চাষ নিয়ে কথা বলেছিলাম এই এলাকার একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা মনির মোল্লার সাথে। মনির মোল্লা মূলত পেশাগত জীবনে অন্য কোনো কাজে জড়িত না হয়ে ঘাস চাষ করে তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে, যে কাজটি সচরাচর অনেক ব্যক্তিরাই করতে চায় না বা অনেক খামারিরাই ঘাস চাষে আগ্রহী না। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে মনির ভাইয়ের এই উদ্যমী উদ্যোগ এখন সারা দেশের মানুষের কাছে বেশ পরিচিত হয়েছে, জনপ্রিয় হয়েছে। তিনি তার গ্রামের বিভিন্ন জায়গা লিজ নিয়ে প্রায় 10 বিঘা জমিতে প্রথমে ঘাস চাষ শুরু করেছিলেন। এই কয়েক বছরের ব্যবধানে তিনি এখন প্রায় 60 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিভিন্ন পদের ঘাস চাষ করতেছেন। এই যে আমার হাতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে খামারিদের জন্য আল্লাহর একটি বিশেষ রহমত, গোয়াতিমেলা ঘাস। এই ঘাসও তিনি কয়েক বছর যাবৎ চাষ করতেছেন। এছাড়াও তার এখানে আরও বেশ কয়েক প্রজাতির ঘাস রয়েছে যেগুলো প্রচুর পরিমাণ ফলনশীল। এই ঘাসগুলো তিনি চাষ করেন, নিজের এখানে ছাগল পালন করে ছাগলকে খাওয়ান, গরুকে খাওয়ান। পাশাপাশি এই যে ঘাসের কাটিং, এই কাটিংগুলো সারা দেশে তিনি সরবরাহ করেন। আর এই ভিন্ন আইডিয়াটা তিনি একমাত্র ঘাস ব্যবসার প্রথম দিকে নিয়ে আসেন। চাষিদের কাছে এই মেসেজটি ছড়িয়ে দিয়ে চাষিদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজে একদিক থেকে লাভবান হচ্ছেন, চাষিরাই ঘাস চাষ করে লাভবান হচ্ছে। আমরা আজকে সেই উদ্যমী উদ্যোক্তা মনির মোল্লার সাথে আবারও কথা বলবো। বছর দুয়েক আগে আসলেও তার 2 বছরের ব্যবধানে এখন যে ঘাসের জমি দেখতে পাচ্ছি, আমি ঘাস দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে এই যে গোয়াতিমেলা ঘাস, বিশাল বড় একটা প্লট, এরকম আরো অনেক প্লটে তিনি ঘাস চাষ করতেছেন। তো এই ঘাসগুলোর চাষ পদ্ধতি, এই যে উচ্চ ফলনশীল ঘাসগুলোর কোন ঘাসের প্রোটিন পার্সেন্টেজ কেমন, কোন ঘাসগুলো গবাদি পশুকে খাওয়ালে কি কি সুবিধা আমরা পাবো, ঘাস কখন রোপণের উপযুক্ত সময়, রোপণের পরবর্তীতে কি কি পরিচর্যা করতে হয়, এই ঘাসের কাটিংগুলো তারা কিভাবে সরবরাহ করে, এতে করে তিনি আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হচ্ছে, কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে, এসব বিষয়ে আজকের প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি যারা কৃষিতে নতুন কিছু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুপ্রেরণীয় হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তোদের ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল মনির ভাই। ভাই অনেকদিন পর, এই প্রায় বছর 2 হয়ে যাচ্ছে। জি জি, ভালো আছেন? অনেকদিন আগে আসা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের মনে হয় আবহাওয়াটা খারাপ যাচ্ছে আপনাদের এদিকে, কি করতেছিলেন এখানে? ভাই এখানে আমরা ঘাসের যে পাতাগুলো এগুলো কেটে দিচ্ছিলাম। এই পাতাগুলো? জি, এই পাতাগুলো আমরা এবার কেটে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আপনার এই ঘাসগুলো প্রচুর বাতাস বাজার কারণে এই ঘাসগুলো অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু জানেন আপনি যে আমরা এগুলো আসলে কাটিং সেল করে থাকি বা বিভিন্ন জাতের কাটিং নিয়ে আমরা কাজ করি, এই কাটিংয়ের মান ভালো রাখার স্বার্থে আমাদের ঘাসটাকে দাঁড়ানো রাখা অত্যন্ত জরুরি। সেই হিসেবে আমাদের ঘাসের পাতাগুলো যদি আমরা এবার সেটে রাখি,
তাহলে আমাদের এই ঘাসগুলো কিন্তু মাটিতে পড়বে না, পড়লে আসলে এই কাটিং এর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আপনার ঘাস কাটা দেখে তো আমারও কাটতে ইচ্ছা করতেছে মনির ভাই। জি জি একটু কাটি। কাটতে পারেন, হ্যাঁ কাটতে পারেন, সমস্যা নাই। এগুলো আমরা পুরো জমির পাতা এইভাবে আমরা কেটে দেবো, পুরো জমিটাই। এ তো অনেক লম্বা হয়েছে। যে এটা ভাই আসলে অনেক, এটা মোটামুটি প্রায় 8-10 ফিটের অধিক উচ্চতা হয় এই ঘাসটি, এবং ঘাসটা অসুন্দর মানে অসাধারণ, মানে অনেক ঝাড় বিশিষ্ট এবং পাতা, ঘাসের ডাটা থেকে এই ঘাসের পাতা বেশি, চুর পাতা। এই পাতাগুলো এখন গরুকে খাওয়াবেন? যে এই পাতা আমরা গরু এবং ছাগল সবাইকে খাওয়াতে পারবো। এটা তো ভুট্টার পাতার মতো বড় চ্যাপ্টা। আসলে এই ঘাসগুলো আসলে ভুট্টার সাথে এবং আপনার হয়তো যে কোনো একটা ঘাসের সাথে সংকরণের মাধ্যমে মানে ক্রস করানোর মাধ্যমে হয়েছে। বিশাল বড় বড় থোপ একটা করে। যে এক এক ঝাড়ে ভাই অসাধারণ। আমরা যদি পিছনে এই ঝাড়টা আমি দেখাই, ওটা তো আমরা পাতা কেটে ফেলেছি, দেখেন আমার মনে হয় এইভাবে 2 হাতেও কাঁচি দিয়ে দেখেন বের পাওয়া কোনোভাবেই সম্ভব না। এটা পুরোটা একটা থোপ। যে এটা পুরোটা একটা সোপ। মিনিমাম আপনার 40 থেকে 50 কেজি ঘাস হয় এক একটা ঝাড়ে, এবং আপনার প্রায় 100+ এক একটা ঝাড়ে ঘাস হয়। মানে বিশ্বের এ যাবৎকালে যত ঘাস আছে ফলনের দিকে গোয়েতিমালা ঘাস এবং জারা ঘাস সর্বোচ্চ অবস্থানে আছে। সেই হিসাবে এই ঘাসটা আমাদের বাংলাদেশের খামারের জন্য আশীর্বাদ স্বরূপ। আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা, এইগুলো একটা কাটিং দিয়ে একটু কেটে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি কাটেন, সমস্যা নাই। আচ্ছা, অনেক তো থোপ হয়েছে, জি। একটু গোড়া থেকে নিয়ে নিলাম। জি জি। আচ্ছা, এটা তো আপনারা কাটিং এর জন্য রাখছেন না? যে এটা আমরা কাটিং এর জন্য আসলে আমরা এটা পরিপক্ক করার জন্য আমরা এটা রেখে দিয়েছি আচ্ছা, ইনশাআল্লাহ। এর খাওয়ানোর জন্য উপযোগী হয় কতদিনে? 3 থেকে 4 মাসের মধ্যে আমরা প্রথমবার এটা খাওয়ানোর জন্য হারভেস্ট করতে পারবো। প্রথম সময় আসলে যে কোনো ঘাসটাই সময় একটু বেশি লাগে, তো এই ঘাসটা আসলে সময় বেশি লাগলেও আমি মনে করি এই ঘাসটা মানে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং ভিটামিন থাকার কারণে বা ক্যালসিয়াম থাকার কারণে এই ঘাসটা আমাদের জন্য ডেইরি সেক্টর বলেন বা যে কোনো সেক্টর বলেন আমাদের জন্য আশীর্বাদ, কারণ এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেছে এই ঘাসটা। আচ্ছা, এখন কেমন এটা রসালো কেমন ঘাস? ভাই আমি এটা যদি আপনি দেখাই, আসলে এই ঘাসগুলো এতটা নরম, এটা আসলে বলার মতো এই রাখে না। দেখেন এই যে গরু ছাগল কি পরিমাণে খাবে সেটা আমি তার বাস্তব প্রমাণ দেখাইতেছি। দেখেন এই ঘাসগুলো কতটা নরম, বাকলের ভেতর থেকে পানি বের হচ্ছে। এটা ভাই আসলে ক্যালসিয়াম যুক্ত ঘাস, এটা জেলি আকারে। আপনি এই যে ঘাসের ভিতরে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ঘাসের ভিতরে। এটা দেখেন এতটা নরম, আমার এই অংশটুকু দেন, দেখেন দেখেন কতটা নরম, একেবারে অসাধারণ ভাই, একেবারে অসাধারণ। আচ্ছা, ঘাস তো আমি দেখি যে অনেকে এখন ঘাস খায়, এটা কি খাওয়ার উদ্দেশ্যটা কি? না ভাই, আসলে ঘাস তো আসলে মানুষের খাবারের জন্য না, এটা হচ্ছে আপনার গবাদি পশুর জন্য। মানে কতটা নরম সেইটা বোঝানোর জন্য, বা গরু ছাগল কতটা বা গবাদি পশু কতটা স্বাচ্ছন্দ্যে খাবে, হ্যাঁ সেই জন্য আর কি আমি এটা দেখানোর চেষ্টা। আসলে এটা তো মানুষের খাবারের জন্য না। দর্শক, আমি একটু কামড় দিয়ে দেখলাম, এটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে বাঁধাকপির মতো। জি জি জি, বাঁধাকপির মতো নরম এবং রসালো। গোয়াতিবেলা ঘাস কতটুকু লাগিয়েছেন? আমার গোয়েতিমালা ঘাস এই পর্যন্ত প্রায় 10 বিঘার মধ্যে করা আছে। 10 বিঘা? জি, টোটালি। আসলে এত বড় প্রজেক্ট আমার জানা মতে কেউ করছে কিনা যায় না। আমি আসলে এই ঘাসটা আসলে প্রান্তিক পর্যায়ে সবার কাছে পৌঁছানোর জন্য প্রায় 10 বিঘার উপরে এই ঘাসটা আমি করছি অলরেডি। মাশাআল্লাহ। বিগত বছরে কেমন করছিলেন? বিগত বছর প্রথম বছর ছিল 1 বিঘা, কিন্তু এখন এটা যে দেখলাম যেটা আসলে ব্যাপক সাড়া ফেলছে মার্কেটে, এবং এই ঘাসটা সবারই একটা পছন্দের একটি ঘাস, এবং গরু ছাগল বা যে কোনো গবাদি পশু এটা খুব ভালো খাচ্ছে বা এটা ভালো আমরা একটা রেজাল্ট পাচ্ছি, সেই হিসাবে এই ঘাসটা নিয়ে আমাদের কাজ করা। এই ঘাসের বয়স কতদিন হয়েছে? এই ঘাসের যেহেতু আমরা কাটিংয়ের জন্য রাখছি, প্রায় আমাদের এটা 6 মাস প্লাস হয়ে গেছে। যেহেতু কাটিংয়ের জন্য আমাদের একটু লং টাইম অপেক্ষা করতে হয়। আচ্ছা, এটা ভালো মানে কাটিং তৈরি করতে হলে একটু লং টাইম অপেক্ষা করলে আমরা এখানে ভালো একটা কাটিংয়ের রেজাল্ট পাবো। লাগিয়েছেন কিভাবে? ধরেন আমাদের এরকম যে কাটিং পিসগুলো থাকে, প্রথমে জার্মিনেশন করে রোপণ করতে পারবো, আর যদি আমাদের সেচ ব্যবস্থা ভালো থাকে, ধরেন সেচের ব্যবস্থা থাকে, তাহলে আমাদের কাটিংয়ে জার্মিনেশন না করাইলে হবে। মাটিটাকে ভালো করে চাষ করতে হবে, এবং সেখানে পর্যাপ্ত জৈব সার দিয়ে মাটিকে ঝুরঝুরো করে নিতে হবে, এবং সেখানে আপনার এই ঘাসটা এতটা সতর্কতার সাথে রোপণ করতে হবে। এই ঘাসটা অতিরিক্ত আমি যদি এখানে দেখাই, আমাদের এখানে যেহেতু খোলা একটা জমি আছে, যেহেতু আমাদের মাটিগুলো অনেক ফিনিশিং আনতে হবে, হ্যাঁ চাকা চাকা থাকলে হবে না। এই ফিনিশিং মাটির মধ্যে আমরা এটা আপনার বোঝানোর সাথে বোঝাইতেছি, দেখাইতেছি। এই ঘাসটা অতিরিক্ত মাটির নিচেও দেওয়া যাবে না, এখানে উপরে রাখা যাবে না, সামান্য 1 ইঞ্চি মাটির নিচে, কারণ এই কাটিংগুলো বেশি মাটির নিচে দিলে এখান থেকে অঙ্কুর আপনার নাও বের হইতে পারে। 1 ইঞ্চি মাটির নিচে দিয়ে আমরা জাস্ট এভাবে উপরের মাথাটা বাইর করে রাখতে অল্প একটু বের করে এভাবে আমরা একটা মাটির 1 ইঞ্চি নিচে দেবো, খুব বেশি নিচে দেওয়া যাবে না। এই ঘাসের কাটিং বেশি নিচে দিলে এগুলোর অঙ্কুর নাও বের হতে পারে। হ্যাঁ, এরকমভাবে আমরা রোপণ করে দিয়ে মাটিটাকে সবসময় এরকম মরচার রাখতে হবে, ভিজা রাখতে হবে এবং উর্বর। হ্যাঁ, উর্বর। এরকম মাটিটাকে একেবারে পাতলা করে ফেলতে হবে, ছোট ছোট করে ফেলতে হবে। চাকা মাটির মধ্যে এগুলো বুনলে আসলে হয় না। অনেকেই চাষ পদ্ধতিতে ভুল করার পরে কাটিংয়ে জার্মিনেশন হয় না। আসলে যদি আপনার চাষ পদ্ধতি সঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ এই ঘাসের জার্মিনেশন খুবই ভালো আসবে। এটা করার পরে কতটুকু দূরত্বে একটা করে? আমাদের এখান থেকে আপনার মিনিমাম সাইডে দিব আমরা 4 ফিট এবং সামনে দিব 3 ফিট। বিঘা প্রতি কত পিস কাটিং লাগবে এবং ফলন কেমন হয়? ভাই বিঘা প্রতি আমরা যদি আমাদের দেখা দৃষ্টিতে বলতে পারি, এটা যারা ঘাসের চাইতেও বেশি ফলন হবে, কারণ একটা ঝাড়ে আপনার ঘাস বেশি পাবে, ওজনেও বেশি পাবে, সংখ্যাও বেশি পাবে।
কারণ এটার আপনার এক একটা ঘাসের ওয়েট অনেক হয়। শতক প্রতি 60 পিস কাটিং লাগবে যদি আমরা সিঙ্গেল কাটিং রোপণ করি, আর যদি আমরা ডাবল কাটিং রোপণ করি তাহলে আমাদের 120 পিস কাটিং লাগবে। এটা বছরে কোন সময় রোপণ করতে হয় এবং কোন ধরনের মাটিতে ভালো হচ্ছে? এটা আসলে সম্পূর্ণ উঁচু জমি রোপণ করতে হবে, যেখানে জলপদ্ধতি না হয় বা বৃষ্টি বা আপনার বন্যার পানি না ওঠে সেই জমিতে রোপণ করতে হবে। এটা যে কোনো সময় চাষ করা যায়, আপনার 12 মাসই রোপণ করতে পারবে, কিন্তু আপনার এটা পরিচর্যা করতে হবে, রোপণের সময় যত্ন নিতে জি হবে। যত্ন নিতে হবে। আর এমনি সার সেচ বা পোকামাকড় হয় কিনা? ভাই সার সেচ যত্ন এই তিনে মিলে হবে রত্ন, ঠিক আছে? সেই হিসাবে আপনাকে সার সেচ তো দিতেই হবে। পোকামাকড়ে তেমন এই পর্যন্ত পাই নেই, ওই সাধারণ আপনি একটু আপনার মাজরা পোকা লাগতে পারে বা ফড়িং এই জাতীয় কিছু লাগলে আমরা এটা স্প্রে করে দিলে, আপনার কীটনাশক আছে যেটা সমিথন আছে বা ফাইটার আছে, এই ধরনের স্প্রেগুলো করে দিলে পোকাগুলো আপনার অটোমেটিক সেরে যাবে ইনশাল্লাহ। এখানে তো কয়েক লক্ষ কাটিং হবে আমার মনে হয়। হ্যাঁ ভাই, আমরা চেষ্টা করতেছি ভালো মানের কাটিং দেওয়ার জন্য, সেই জন্য আসলে আমরা ব্যাপক পরিসরে কাটিং করছি, মানে তৈরি করতেছি, কারণ আমরা তো আসলে কাটিং নিয়ে কাজ করি। আমাদের মেইন টার্গেট হচ্ছে কাটিং নিয়ে কাজ করা, এর পাশাপাশি আমাদের গরু ছাগলের ঘাসের যে চাহিদা সেটাও আমাদের পূরণ হতে আছে। আচ্ছা মনির ভাই, ঘাস যতগুলো ঘাস আপনি চাষ করেছেন এসে দেখলাম, জি সবগুলোর তথ্য দিলে অনেকেই অবাক হবে, জি জি অনেকের কাছে খুবই কঠিন মনে হবে। জি জি শুধু এই প্লটটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই, এখানে কত লক্ষ কাটিং করতে পারবেন এবং সেটার বাজার মূল্য কেমন হতে ভাই পারে? আসলে এই প্রশ্নে যে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তর দিলে অনেকেই আপনার কমেন্টসে অনেক রকম মন্তব্য করবে। আসলে এটা আমাদের কাটিং বিষয়, মানে কাটিং বিক্রি করার কোনো লক্ষ্য না। আমরা আসলে এটাকে কাঁচা ঘাস তৈরি করে আমাদের গবাদি পশুর খাবারের যদি ঘাটতি পূরণ করতে পারি, তাহলে 40 টাকা 45 টাকা কেজি আমাদের গমের ভুসি প্রতিনিয়ত কিনতে হবে না, দানাদার খাবার তেমন কিনতে হবে না। সেই জন্য আসলে আমাদের কাটিং বিক্রির লক্ষ্য না। আমরা আসলে এখানে কয়টা গরু পালতে পারবো বা কয়টা ছাগল পালতে পারবো, এটা আমাদের মেন টার্গেট থাকা উচিত। আসলে এখানে তো ভাই আপনার ওই রকম কাটিংয়ের হিসেব করলে অনেক টাকা, হ্যাঁ আসলে এই হিসেবে আপনার আমরা কাটিংয়ের চিন্তা ভাবনা থেকে না করে আমরা অন্তত এটা আপনার বাণিজ্যিক আকারে খামারের জন্য কাজে লাগাইলে সুফল হবে, আসবে ইনশাল্লাহ। সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী জি জি এই ঘাসের বীজ বিক্রি করতেছে। আসলে আমি কিন্তু মানসিকভাবে তাদের উপর অনেক রাগান্বিত, মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যে আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন। কিছু অসাধু ব্যবসায়ী দেখেন এই ঘাসের বীজ বিক্রি করার চেষ্টা করতেছে, আবার কিছু চাষি আছে সেই বীজও আবার কিনতেছে। এই বিষয়ে আপনি একজন অভিজ্ঞ চাষি এবং ঘাস বিক্রি করেন, এ বিষয়ে আপনার খামারিদের উদ্দেশ্যে কি বলা থাকবে? আসলে খামারিদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আসলে এই ঘাসের যারা বীজের অ্যাড দিবে বা বিজ্ঞাপন দিবে যে বীজ, এই ঘাসের বীজ থেকে ঘাস হয়, এটা সম্পূর্ণ একটা প্রতারক চক্র। কারণ এই ঘাসের কখনোই বীজ হয় না, এই ঘাসের সম্পূর্ণ একটি কাটিং থেকে রোপণ করতে হয় বা মুথা রোপণ করতে হয়। এগুলো কাটিংই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তো যারা এই ধরনের আপনার বীজের বিজ্ঞাপন দেখে অতি উৎসাহিত যারা বীজ নেবেন, তারা আসলে সম্পূর্ণটাই ধরা খাবেন, কারণ এখানে এই ঘাসে কোনো বীজ হয় না। আপনাকে দিয়ে দিবে জাম্বু ঘাসের বীজ বা অন্যান্য লোকাল ঘাসের বীজ, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, এবং আপনি এই ঘাস তো হবেই না, বরং আপনি আরো আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত হবেন এবং সময়ের দিকে আপনার একটা পিছিয়ে যাবেন। তো এই ঘাসের কাটিং বা এই ঘাস নেওয়ার আগে বা যে কোনো ঘাস নেওয়ার আগে ভালো একটি জায়গা থেকে দেখে শুনে বুঝে শুনে বা আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে বা বীজগুলো বা কাটিংগুলো নেওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করে ভিডিওর কমেন্টস দেখে বা ভিডিওর কোন চ্যানেলে আপলোড দেওয়া ব্যক্তিত্ব দেখে এই ঘাসের কাটিংগুলো কালেক্ট করলে আসলে কেউ প্রতারিত হবে না আশা করি। তো মনির ভাই, আরও তো ঘাস আছে তাই না? যে আমাদের প্রায় 7-8 আইটেমের ঘাস আছে। সবগুলো ঘাসই আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং এর পাশাপাশি যারা ঘাস স্মার্ট নিপের সবগুলো ঘাসই ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলে এই যে প্লটটা আমাদের অজানা হাইব্রিড, যেটা একটা পানি সহনশীল একটি জাত। এই জাতের ঘাসটি পানিতে এবং শুকনাতে উভয় স্থানে হবে। এই ঘাসটি আমাদের জন্য একটা আশীর্বাদ, যে সব অঞ্চলে আপনার 6 মাস বা 9 মাস বা 12 মাস পানিতে তলিয়ে থাকে সেই জমিতে ঘাস চাষ করা সম্ভব। এটা শুধু জমি না, যে কোনো খালে বিলে পুকুরে সব জায়গায় এই ঘাসটা উপযোগী। এর আরেকটি জাত আছে হোয়াইট হাইব্রিড জার্মান, ওই জাতটা আমরা দেখাবো। ওটা ছাগলের জন্য বা গাভী গরুর জন্য, এটা ষাঁড় গরুর জন্য, এটা আসলে ছাগলে কম খাবে। তো এই ঘাসটা আপনার প্রায় জারা ঘাসের মতো মোটা, জারা ঘাসের মতো হিষ্টপিষ্ট, এবং আপনার এই ঘাসটা জারা ঘাসের মতো ঝাড়াকার হয়। এক একটা ঝাড়ে অনেক হয়। অনেকে প্রশ্ন করে যে পানির ঘাসে ঝাড় হয় কিনা, আমি দেখানোর চেষ্টা করে দেখেন এক একটা ঝাড়ে কিন্তু অনেকগুলো ঘাস। হ্যাঁ, তো সেই হিসেবে এই ঘাসটা আমাদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। কারণ যেহেতু আমাদের অঞ্চলে, যাদের অঞ্চলে পানি মানে পানিতে জমিগুলো তলিয়ে থাকে বা হুটহাট বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাদের ঝুঁকি না নিয়ে এই ঘাসটাও 2-1 বিঘা জমি বা যাদের নিচু জমি সম্পূর্ণ, তারা বেশি করে এই ঘাসটা চাষ করলে তাদের গবাদি পশুর সম্পূর্ণ ঘাটতি পূরণ করতে পারবে বলে আমি মনে করি। এই ঘাসটা প্রত্যেকটা খামারই নিচু অঞ্চলে যাদের আপনার খামার বা নিচু অঞ্চল, যেমন সিলেট বিভাগ, হ্যাঁ আপনার এদিকে আপনার নোয়াখালী, কুমিল্লা, এদিকে যখন যাদের অঞ্চলে বন্যা হয়, যেমন গত বছর আমরা ভয়াবহ বন্যা দেখছি নোয়াখালীতে, ফেনীতে,
তো তাদের জন্য এই ঘাসগুলো থাকলে কিন্তু তাদের এই আপৎকালীন সময় কিন্তু বিশাল একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, মানুষের খাবার কিন্তু আপনার ত্রাণ হিসেবে পাওয়া যায়, বন্যার সময় বিভিন্ন জায়গাতে ত্রাণ আসে, কিন্তু গবাদি পশুর কিন্তু কোনো ত্রাণের কোনো সুযোগ থাকে না, ওটা দেওয়া কোনো সম্ভব হয় না। তখন আমাদের বা 10 টাকার গরু কিন্তু আমাদের 2 টাকায় বিক্রি করা লাগে বা 5 টাকায় বিক্রি করা লাগে আমাদের খাবারের অভাবে। তো সেই হিসেবে সেই লক্ষ্যে আমাদের এই ঘাসটা করে রাখলে আমাদের সেই দুর্যোগ থেকে আমরা মোকাবিলা করবো ইনশাল্লাহ। আমরা সবসময় ভালো মানের কাটিং দেওয়ার চেষ্টা করি, সেই হিসেবে আমাদের কাটিংয়ের চাহিদাও মার্কেটে প্রচুর, কারণ যেহেতু ভালো জিনিসের ভালো পণ্যের অবশ্যই চাহিদা থাকে। আর আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল চারা দেওয়ার জন্য, কারণ আমাদের বিজনেস একদিনের জন্য না, আমরা বিগত বেশ 8-10 বছর যাবত এই ঘাসের কাটিং নিয়ে কাজ করতেছি। কারণ এই ঘাসের চাষ বা এই ঘাসের কাটিং সেল করার সূচনাই কিন্তু আমাদের দ্বারা, আমরাই কিন্তু এই ঘাস আমরা কয়েকজনে মিলেই কিন্তু এই ঘাসের কাটিংগুলো আমরা প্রথম মার্কেটিং করা শুরু করি এবং এই প্রান্তিক খামারি বা বড় বড় খামারিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং তাদের বোঝানোর চেষ্টা করি যে বেশি বেশি ঘাস চাষ করুন, যত ঘাস চাষ করবেন তত আপনার জন্য লাভজনক। আমাদের স্মার্ট নেপিয়ার ঘাস, আসলে এই ঘাসটা আপনার ছাগলের জন্য এবং আপনার গাভী গরুর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ঘাস। এই ঘাসটি আপনার পর্যাপ্ত আপনার দুধের দিকে সাপোর্ট দেয়, ভালো দুধ নামে গাভীর জন্য পার্সেন্টেজ ভালো হয় এবং ছাগলের জন্য খুবই ভালো, কারণ এই ঘাসটা আপনার ডাটার থেকে পাতা বেশি। হ্যাঁ, এই ঘাসটা শুধু পাতা, আপনার ডাটা খুবই কম এবং নরম। এটা আপনার শুধু ছাগল না, টার্কি মুরগি, খরগোশ এবং আপনার কিছু আছে তৃণভোজী মাছ, যেমন আপনার গ্লাস কাপ, থাইপুটি, তেলাপিয়া, এই জাতীয় মাছেরও এই ঘাসগুলো চপার করে খাওয়ানো সম্ভব হয়। তো এই ঘাসটা আমাদের পর্যাপ্ত ছাগলের জন্য করা, প্রায় 7-8 বিঘার মধ্যে করা আছে। এই ঘাসেরও যাদের কাটিং প্রয়োজন তারা আমাদের থেকে এই ঘাসের কাটিংগুলো কালেক্ট করতে পারবেন। এখানে আপনার এক একটা ঝাড়ে প্রচুর পরিমাণে ঘাস হয়, এক একটা ঝাড়ে দেখেন কি পরিমাণে ঘাস হয়, এটা আসলে না দেখলে বোঝা যায় না। এটার ভাই সর্বোচ্চ আপনার ছোট ঘাসের মধ্যে সর্বোচ্চ একটি ফলন, কারণ এক একটা ঝাড়েও এই ঘাসটার 25-30 কেজি পাওয়া যায়, কিন্তু এই ঘাসটার আপনার উচ্চতা কম হয়, কিন্তু এটা ঝাড় আকার নেয়। এটা ঘাসের উচ্চতা কম হলেও শুধু ঝাড় চতুর্দিকে এটা আপনার গোলবৃত্ত আকারে বিশাল বিশাল বড় বড় ঝাড় হয়, এক ঝাড়ে আপনার প্রায় 25-30-40 কেজি ঘাস হয়ে যায়। এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস, যেটা নদীর মাঝখানেও আপনার চাষ করা সম্ভব, আপনার ভাসমান করা সম্ভব। আমি যেটা আপনাকে দেখানোর চেষ্টা করব, ধরেন এই কাণ্ডগুলো যদি আমি কেটে এভাবে ফেলে রাখি তাও এটা জীবিত থাকবে, এটা মরবে না। এটা আপনার শুধু মাটির স্পর্শে না, এটা নদীর মাঝখানেও আমরা ভাসমান চাষ করতে পারবো। এটা খালে, বিলে, পুকুরে, যে কোনো জায়গাতে এটা আপনার উপযোগী। এটা আসলে আমাদের জন্য সবচেয়ে আশীর্বাদ একটি ঘাস। এই ঘাসটি ছাগলের জন্য বা ছোট যে গবাদি পশু, ছাগল, ভেড়া, হ্যাঁ, বা আপনার গাভীর জন্য এই ঘাসটা খুবই ভালো। যত বৃষ্টি হোক, পানি হোক, এটা টিকে থাকবে। এটার শুধু শর্ত হচ্ছে আপনি এই যে মাথার যে আগার অংশটুকু, যে কাণ্ডের পাতাটুকু, এই পাতাটা যদি না তলায়, ধরেন এতটুকু তলায় গেছে, এই পর্যন্ত তলায় গেছে, এতটুকু জাগনা আছে, হ্যাঁ, যদি পানি ধীরে ধীরে 1-2 ইঞ্চি করে বাড়ে, এটা আপনার 50 হাত লম্বা হবে, এটা 50 ফিট পানিতেও হবে। হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে একদিনে যদি না পানি হয়, এই 50 ফিট পানি যদি 50 দিনে বা 100 দিনে হয়, ধাপে ধাপে হয়, তাহলে এই ঘাসটা ধাপে 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 আপনার 100 ফিট পানিতে এই ঘাসটা হবে, এটা চ্যালেঞ্জ। এবং এই ঘাসটা ভাসমান হবে, আপনি এটা পরীক্ষিত। আমাদের এই ঘাসটা কেটে যদি আমরা পানিতে ফেলে রাখি, এখান থেকে শিকড় ছাড়বে এবং এই ঘাসটা সতেজ থাকবে, মারা যাবে না, কুশি বের হয়ে এটা আপনার একটা জড়ো হয়ে যাবে, একটা আপনার দলের মতো যেটাকে বলে। এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস। এই দেখেন আমাদের কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ঘাসের পাতায় অনেক পানি জমে আছে, এই যে ঝাড়া দিব কচু পাতার মতো পানিগুলো পড়ে যাবে, পানি ধরবে না। এটা ছাগলের জন্য খুবই আশীর্বাদ, যে আপনার যখন নাকি আপনার বৃষ্টি সিজনে লাগাতার নিম্নচাপের বৃষ্টি যখন থাকে, 5-7 দিন বৃষ্টি থাকে, তখন কিন্তু ছাগলে ভিজা ঘাস খায় না, বা ছাগলের খামার নিয়ে খুব দুর্ভোগে ভুগতে হয়। কারণ আমারও একটি খামার আছে, এটা আমি জানি। তো সেই সময়ে ছাগলের খামারিদের জন্য এই ঘাসটা খুবই ভূমিকা রাখবে, কারণ এটা আপনার 10 মিনিট যদি আমি কেটে ঘরের ভিতরে রেখে দেই এবং পাতার পানিটা ঝাড়া দিয়ে দেই, পাতা শুকিয়ে যাবে। এই ঘাসটা সেই জন্য ছাগলের খামারিদের জন্য, বৃষ্টির জন্য হোক, যে কোনো পরিবেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই ঘাসটার লংজিভিটি এতটাই বেশি ভাই, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি প্রায় 8-10 বছর যাবত ঘাস চাষ করতেছি। এই জমিতে শুধু একবারে আমি চাষ করছি, আমার শুরুতে 2017-16 সালের দিকে আমি এই ঘাসটা চাষ করছি। এই জমিতে কিন্তু আমার নতুন করে রোপণ করতে হয় না। আমি আজও পর্যন্ত কিন্তু দেখেন কি সুন্দর ফলন হয়েছে, এত অসাধারণ ফলন, মানে দেখেন কোনো গ্যাপ নাই। 9 বছর আগে ঘাস করছি, এই নতুন করে আর করিনি, এটা আমার বাস্তব প্রমাণ। এটা যদি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে দেয়, আমি তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব। এটার যত্ন হচ্ছে আমাদের এই ঘাসগুলো কাটার পর, প্রতি একবার কাটার পর আমরা এখানে ডিএপি সার এবং আপনার যেটা রাসায়নিক সার, ডিএপি এবং ইউরিয়া, এই দুইটা সার আমরা শতক প্রতি 1 কেজি করে ব্যবহার করে থাকি। উঁচু জমিতে এগুলো কি ঘাস? ওটা হচ্ছে আমাদের জারা হাইব্রিড, যেটা বহুল প্রচলিত যেটি আমাদের জাত, যেটা ডক্টর জহির স্যার চীন থেকে আনছিলেন এবং আমাদের খামারিদের জন্য আশীর্বাদ। এখন শতকরা
100% খামারি এই ঘাসটা চাষ করেন। হ্যাঁ, আপনার যাদের উঁচু জমি, যেখানে আপনার বালু আছে বা মাটি হলেই হবে, যে সেটা বালু মাটি হোক, এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে হবে। ওটার শর্ত হচ্ছে আপনার উঁচু জমি লাগবে, ওখানে জলবদ্ধ বা পানি থাকলে ওই ঘাসটা হবে না। ওটা আসলে সর্বোচ্চ ফলনশীল জাতের একটি ঘাস, ওই ঘাসটা নিয়ে আমরা কথা বলে চলেন। এমন ছোট থোপের কাছে দাঁড়াইছেন যাতে মানুষ মনে করে যে আপনার ঘাসে কম নাকি? না ভাই, আসলে কি এই ঘাসটা হচ্ছে যারা ঘাস আমরা দেখেন এই যে গোড়া থেকে আমরা অনেক ঘাস কেটে নিছি, জাস্ট আমাদের এখানে কয়েকটা ঘাস রয়ে গেছিল, এই ঘাসগুলো আসলে বাড়তি পরিপক্ক ছিল না। তো আমাদের কাটিং এর যেহেতু উদ্দেশ্য পরিপক্ক করার জন্য আসলে আমরা আবারতি ঘাসগুলো কাটি না, ওই ঘাসগুলো ফেলে দিই বা সেজন্য আমরা এগুলো রেখে দিছি। কিন্তু আমাদের এই ঘাসগুলো তো বিশাল বিশাল ঝাড় হয়। আসলে যারা ঘাস সম্পর্কে তো আসলে এত কিছু বলার কিছুই নাই। যারা ঘাস সম্পর্কে সবাই জানে, যারা ঘাসের ফলন কেমন, যারা ঘাস কতদিনে কাটা যায়, হ্যাঁ, বা যারা ঘাসের আপনার গরু ছাগল খায় কেমন, এটা আমরা কম বেশি সবাই জানি। যারা নতুন উদ্যোক্তা, হ্যাঁ, তাদের জন্য হয়তো অনেক সময় বোঝাইতে হয় যে যারা ঘাসটা কেমন। কিন্তু যারা ঘাসটা কিন্তু বাংলাদেশের সর্বোপরি সবচেয়ে বেটার একটা অপশন। হ্যাঁ, গোয়েতিমালা এবং যারা ঘাস, এই ঘাসের মতো বাংলাদেশে এই পর্যন্ত এত ভালো ঘাস আমরা এখন পর্যন্ত পাইনি, মানে উঁচু জমির যে ঘাসগুলো। তো সেই হিসাবে যারা ঘাসগুলো আপনার অত্যন্ত নরম এবং মোটা, দেখেন এটা আখের মতোই মোটা হয়। অনেক সময় আমাদের পরিচর্যার অভাবে ঘাস চিকন মোটা হয়, সেটা স্বাভাবিক। কিন্তু দেখেন আমাদের যারা ঘাসগুলো কিন্তু প্রায় সেম আখ। এটা যদি কেউ অচেনা, কেউ যদি এই ঘাস না চিনে, তাহলে এই ঘাসটাকে সবাই আখ বলে আখ্যায়িত করবে। হ্যাঁ, যারা ঘাসটা এমন একটি ঘাস, এটা প্রায় 17-18 ফিট পর্যন্ত উচ্চ হয় এবং এই ঘাসটা আপনার রোপণের প্রথম 2 মাসের মধ্যে হারভেস্ট করা যায় এবং প্রতি 35 থেকে 40 দিনের অন্তর অন্তর এই ঘাসগুলো হারভেস্ট করে আপনার গরু ছাগলের জন্য খাবার উপযুক্ত করা যায়। আপনি এই ঘাস চাষ করে ব্যক্তিগতভাবে কতজনের কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন এবং নিজে কতটা ভালো আছেন? ভাই, আসলে শুরুতে যেহেতু আমরা ছোট্ট একটি খামার নিয়ে আমাদের কাজ শুরু এবং আমাদের খামারের চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের ঘাস চাষ করা, তো আমাদের এখানে প্রায় 8 থেকে 10 জন লোক বর্তমানে কাজ করে, এই কাটিং আপনার তদারকি করে বা কাটিং প্রস্তুত করে বিভিন্ন জেলায় আমরা পাঠিয়ে থাকি এবং আমাদের খামারও কাজ করে। আমাদের যেমন এখান থেকে একটা প্রফিট আসতেছে কাটিং বিক্রি করে, এবং যারা এই ঘাস মানে সম্পর্কে মানে অনিচ্ছুক ছিল, তাদের কিন্তু আমরা অনেকটাই উৎসাহিত করতে পারছি। কারণ এখানে 1% জায়গাতে যে পরিমাণ ঘাস হয়, হ্যাঁ, আপনার অন্য যে ঘাসগুলো আছে, লোকাল ঘাসগুলো আছে, ওগুলো কিন্তু 10% সেটা পাওয়া সম্ভব না। এখানে একটা লেবার দিয়ে যদি আপনি যারা ঘাস আমরা চাষ করি, একটা লেবার দিয়ে 10 থেকে 15টা গরু ইজিলি পালা সম্ভব। কিন্তু অন্য যে আপনার ন্যাচারাল যে প্রাকৃতিক যে ঘাসগুলো একাই হয়, সেই ঘাস দিয়ে কিন্তু একটা লেবার দিয়ে কখনো 10-15টা গরু পালা সম্ভব না। সেখানে মিনিমাম আপনার শ্রমও যাবে বেশি, ওখানে আপনার লেবার কষ্ট আসবে বেশি, আপনার লাভের অংশ কিন্তু অনেক কমে যাবে। আর এই ঘাসগুলো অল্প জায়গাতে অধিক ফলন হতে আমরা কিন্তু এখন সবাই কিন্তু ঊর্ধ্বমুখী। এখন কিন্তু আমাদের যারা পর্যাপ্ত ঘাস চাষ করতেছি তাদের কিন্তু কোনো মাইনাস পয়েন্ট নাই। যাদের ঘাস নাই তাদের খামার নাই, তাদের খামার অচিরে হারিয়ে যাচ্ছে ঘাসের অভাবে। কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর মেন খাবার এবং এই প্রধান খাবারই যদি না থাকে তাহলে কিন্তু তার খামার অটোমেটিকলি আপনার হারিয়ে যাবে। কারণ আপনি একটা গরু আপনি 5 লাখ টাকাতে কিনতে পারবেন, কিন্তু তার যদি পর্যাপ্ত খাবার দিতে না পারেন, ক্রমাগতভাবে কিন্তু ওটা দুর্বল হয়ে যাবে, ওটা মাইনাস পয়েন্টে পড়বেন। সেই জন্য আপনাদের 10 লাখ টাকা ইনভেস্ট করার আগে আপনাদের 1 লাখ টাকা ঘাসে ইনভেস্ট করুন, আপনাদের খামারকে টিকিয়ে রাখুন। অযথা যে ঘাস চাষ করতে পারবে না তার খামার করার কোনো দরকারই নাই, সে আপনার এই খামারে টিকতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, বারবার বলতেছি, টিকতে পারবেনই না। ঘাস ছাড়া কেউ খামার করে টিকতে পারবেনই না। তো মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি শত ব্যস্ততায় আমাদের অনেক সময় দিয়েছেন। এত ঘাসের প্রজেক্ট আসলে এভাবে ঘুরে দেখানো কঠিন হয়ে যায়, অনেক সময়ের বিষয়। আজকে আবার ওয়েদারটা খারাপ, একই সময় বৃষ্টি আসতেছে, রোদ উঠতেছে, এরপরও আমরা চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।